নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আজকে ২৬শে জানুয়ারি ২০২৬ সাল। আর ঠিক ২৬শে জানুয়ারির প্রাক্কালে আমরা আছি শেষের কবিতার পাঠকেন্দ্রে। সেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রী আছে, সঙ্গে আছে আমি শেষের কবিতার পক্ষ থেকে। আজকে একটু পরেই আমরা ২৬শে জানুয়ারি যে পতাকা উত্তোলনের কাজে আমরা চলে যাব। আর সেই অবসরে আমাদের হাতে যেহেতু সময় খুবই কম, সেই কারণে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ৩য় সেমিস্টারের বাংলা মাইনরের সাজেশনটা আমরা ইতিমধ্যে প্রকাশ করতে চাইছি। আজকেই আমরা এটা প্রকাশ করব। তো এখানে প্রধানত তোমাদের ৪টি ইউনিট আছে। ৪টি ইউনিট থেকে তোমাদের প্রত্যেকটা ইউনিট থেকে একটি করে প্রশ্ন লিখতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান ১০। আর ৫ দাগে তোমাদের লিখতে হবে, দুটো টিকা লিখতে হবে যার মান ৫, অর্থাৎ ১০ দুটো লিখতে হবে। এই হচ্ছে ৫০। এই যে তোমাদের ৩য় সেমিস্টারের যে সিলেবাস বাংলা মাইনর, অসংখ্য, মানে এতটাই ভারী সিলেবাস যা এই কম সময়ের মধ্যে, মানে আমাদের পাঠকেন্দ্রে তো যেমন অসুবিধা হয় তেমনি তোমাদের আরও বেশি অসুবিধা হয়। টোটাল বিষয়টা তোমাদের মাথায় করে নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে হয়। এটা খুব কঠিন বিষয় একটা। তবু কঠিন যাই হোক, যেহেতু আমরা ছাত্র, সেই কারণে আমাদের সমস্ত কঠিন বাধাকে অতিক্রম করে আমাদের সামনের থেকে এগিয়ে যেতে হবে। আর সেই এগিয়ে যাওয়ার পথে আজকে সকালে আমরা যে ভিডিওটা তৈরি করছি তোমাদের জন্য ৩য় সেমিস্টার বাংলা মাইনর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য। আমরা যত সম্ভব কম করে আমরা সাজেশন দিচ্ছি এবং ১০০% তোমাদের কমন আসবে। আমাদের প্রিভিয়াস যে এক্সপেরিয়েন্স আছে তার উপরে ভিত্তি করে আমরা এই কথাগুলো বললাম। অনেকেই গতকাল থেকে আমি দেখছি যে আমাদের ইউটিউব চ্যানেলে ছাত্রছাত্রীরা নানা রকমভাবে প্রশ্ন করছে। সব প্রশ্নের তোমরা উত্তর পেয়ে যাবে কমেন্টসগুলো দেখলে। এর বেশি কিছু বলার আমাদের অবকাশ থাকে না, কারণ কমেন্টস বলে দেয় যে শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলটা কি করতে চাইছে, আগামী দিনে কি করবে এই ছাত্রছাত্রীদের নিয়ে, ৪টি ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের নিয়ে এবং সুদূর বাংলাদেশের অসংখ্য শিক্ষানুরূপী ব্যক্তি আছে আমাদের এই শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের সাথে। সেই কারণে আমাদের এই এত বাড়ানো। আসি একক ১। একক ১-এ তোমাদের পড়তে হবে শিশু ও কিশোর সাহিত্য। এখান থেকে ৪টি প্রশ্ন আমরা দেব। দুটো প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে। ১ নম্বর প্রশ্ন, শিশু সাহিত্যে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর অবদান আলোচনা করো। শিশু ও কিশোর সাহিত্যে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর অবদান আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন, বাংলার লোককথা বা রূপকথা সংগ্রহে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের অবদান আলোচনা করো। বাংলা শিশু কিশোর সাহিত্য রচনায় লোককথা বা রূপকথা সংগ্রহে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের অবদান আলোচনা করো। ৩, বাংলা শিশু কিশোর সাহিত্যে লীলা মজুমদারের তার নিজস্ব ঘরানা আলোচনা করো। বাংলা শিশু কিশোর সাহিত্যে লীলা মজুমদারের নিজস্ব ঘরানা আলোচনা করো। সর্বশেষ যে প্রশ্নটা আছে তোমাদের খুবই মোস্ট ইম্পর্টেন্ট, 3 স্টার্স। কিশোর গোয়েন্দার সাহিত্যে সত্যজিৎ রায় অথবা কল্পবিজ্ঞানের জনপ্রিয়তায় সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। অর্থাৎ তোমাদের পড়তে হবে মূলত উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, লীলা মজুমদার, সত্যজিৎ রায়। আর যে প্রশ্নটা তোমরা এই বছর দেখে যাবে সেটি হলো বাংলা শিশু ও কিশোর সাহিত্য রচনায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। এই 4টি প্রশ্ন তোমাদেরকে দিলাম। 4টে প্রশ্নের মধ্যে অবশ্যই দুটো প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এবার আসবো আমরা ইউনিট 2। ইউনিট 2-তে তোমাদের আছে খুব মজাদার যে গল্পের বইটি, সেটি হলো টুনটুনির বই, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। খুব মজাদার বই। এই বই থেকে তোমাদের 1 নম্বরে, ইউনিট 2 এর 1 নম্বরে যে প্রশ্নটা পড়বে সেটি হলো গল্পকার হিসেবে উপেন্দ্রকিশোর শিশু মনস্তত্ত্ব বুঝে গল্প বলার যে সহজ ও অনাবিল ভঙ্গি তা টুনটুনি বই অবলম্বনে আলোচনা করো।
অর্থাৎ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর এই টুনটুনির বইতে শিশু মনস্তত্ত্ব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কোশ্চেনটা আমরা বলে দিচ্ছি, তারপর অন্য প্রশ্নগুলো বলে দেবো। টুনটুনি আর রাজার কথা, টুনটুনি আর রাজার কথা এই গল্পে ক্ষুদ্র টুনটুনির কাছে দোদণ্ড প্রতাপ রাজা কিভাবে পরাজিত হয়েছিল আলোচনা করো, বা এই গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো, বা এই গল্পে টুনটুনির বুদ্ধিমত্তার পরিচয় দাও। একটি প্রশ্ন করলে সবটি হয়ে যাবে। আবার বলে দিচ্ছি, টুনটুনি আর রাজা কথা গল্পে ক্ষুদ্র টুনটুনির কাছে দোদণ্ড প্রতাপ রাজার পরাজয় ঘটেছিল আলোচনা করো, কিংবা গল্পের নামকরণের সার্থকতা অথবা টুনটুনির বুদ্ধিমত্তার কথা আলোচনা করো। আর এই গল্পের মধ্যে আরেকটি সুর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বেঁধে দিয়েছেন, সেটা হলো ব্যঙ্গ সুর, সেটাও এই আলোচনার মধ্যে এসে যাবে। এই সঙ্গে সঙ্গে যে প্রশ্নটা তোমরা দেখে যাবে, অর্থাৎ ওই প্রশ্নটা করলে তোমাদের হয়ে যাবে, টুনটুনি ও রাজার কথা গল্পে রাজার নাক কিভাবে কাটা গিয়েছিল আলোচনা করো। দেখে যাবে যে প্রশ্নটা, টুনটুনির বইতে পশু পাখিরা মানুষের মতো কথা বলে। টুনটুনির বইতে পশু পাখিরা মানুষের মতো কথা বলে এবং আচরণ করে আলোচনা করো। বিশেষ করে টুনটুনি বিড়াল বা বাঘের চরিত্র অবলম্বনে এটা আলোচনা করতে হবে। টুনটুনির বইতে দেখে যাবে যে প্রশ্নটা, টুনটুনির বইতে শিয়ালের ধূর্ততা আলোচনা করো। এর পাশাপাশি কুজো বুড়ির কথা এবং পান্তা বুড়ির গল্পে চোর কিভাবে ধরা পড়েছিল আলোচনা করো। এই তিনটি প্রশ্ন দেখে যাবে। এবার আসবো আমরা ইউনিট 3। ইউনিট 3তে তোমাদের যে বইটা তোমাদের পড়তে হবে, রাজকাহিনী, অবনীন্দ্রনাথ ঠাকুর। এই গল্প থেকে আমরা 4টে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে দিয়ে দেবো। সেই 4টে প্রশ্ন করলে তোমাদের হয়ে যাবে। আর দেখে যাওয়ার জন্য 2টি প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরবো। তবে 2025-26 সালে এই যে পরীক্ষা তোমরা দিতে চলেছ, থার্ড সেমিস্টার মানে 12 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি। এই থার্ড ইউনিটের যে গল্পটি তোমার ভালো করে করতে হবে, শিলাদিত্য, গোহ বা বাপ্পাদিত্য, এই 3টি গল্প কিন্তু তোমাদের 2025-26 শিক্ষাবর্ষে মোস্ট ইম্পর্টেন্ট। এই 3টি গল্প তোমরা যদি করে যাও তাহলে আর ফিরে পিছনে তাকাতে হবে না। 1 নম্বর প্রশ্ন, ইতিহাস ও কল্পনা। অবনীন্দ্রনাথ ঠাকুর রাজকাহিনীতে ইতিহাসের শুষ্ক তথ্যকে কিভাবে সাহিত্য রসে জারিত করেছেন আলোচনা করো। আবার বলছি, অবনীন্দ্রনাথ ঠাকুর রাজকাহিনীতে ইতিহাসের শুষ্ক তথ্যকে কিভাবে সাহিত্য রসে জারিত করেছেন আলোচনা করো। এই গল্প থেকে অর্থাৎ রাজকাহিনী থেকে তোমাদের একটি প্রশ্ন করে গেলে আর তাকাতে হবে না, বিশেষ করে চরিত্র নির্ভর প্রশ্ন। সেই চরিত্র নির্ভর প্রশ্নের মধ্যে আমরা প্রথম রেখেছি বাপ্পাদিত্য এবং গোহ, পুরুষ চরিত্রের মধ্যে। আর নারী চরিত্রের মধ্যে আছে আমাদের সুভাগা, আছে পদ্মিনী। সুভাগার আত্মদানের কাহিনী মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে তোমরা এবছর করে যাবে। সেই সাথে সুভাগার জীবন কাহিনী, আমরা ভুল বললাম, সুভাগার জীবন কাহিনী আলোচনা করো, কিংবা পদ্মিনীর আত্মত্যাগের কাহিনী আলোচনা করো। আর ওদিকে তোমাদের করতে হবে কি, বাপ্পাদিত্য এবং ঘো, এই 4টি চরিত্র করলে তোমাদের রাজকাহিনী থেকে আর পড়তে হবে। 4টি চরিত্রের মধ্যে একটা আসবেই আসবে। গোহ থেকে যে প্রশ্নটা তোমাদের আসবে, গোহ উপন্যাসে
ভিলদের ভূমিকা এবং গোহের রাজ্য জয়ের ইতিহাসটি আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। আমরা গোহটা বারবার বলছি এবং বাপ্পাদিত্য বারবার বলছি। কিভাবে গোহ ভিলদের মধ্যে রাজা হয়ে উঠেছিল তার কাহিনী আলোচনা করো। আর বাপ্পাদিত্য থেকে এক সাধারণ রাখাল বালক থেকে চিতরের অধিপতি হওয়ার যে সংগ্রাম বাপ্পাদিত্য গল্পে ফুটে উঠেছে তা আলোচনা করো। অর্থাৎ গোহ এবং বাপ্পাদিত্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু রাজকাহিনী গল্প থেকে, উপন্যাস থেকে। এবার আসবো আমরা ফোর্থ ইউনিট অর্থাৎ শেষ গল্প, সেটি হলো আমাদের লীলা মজুমদার। কি? লীলা মজুমদারের প্রদীপিসির বর্মী বাক্স। খুব মজাদার হাস্যরসাত্মক একটি গল্প সংকলন। এখানে আমরা ঠিক রাজকাহিনীর মতো চরিত্র চিত্রণের উপরে আমরা জোর দিয়েছি। এখানে মূলত দুটো চরিত্র করলে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। 1 নম্বর চরিত্র, প্রদীপিসি বর্মী বাক্স উপন্যাসের কথক এবং কেন্দ্রীয় চরিত্র হিসাবে খোকার ভূমিকা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, প্রদীপিসি বর্মী বাক্স উপন্যাসের কথক এবং কেন্দ্রীয় চরিত্র হিসাবে খোকার ভূমিকা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। খোকার চরিত্রের পাশাপাশি যে হাস্যরসাত্মক যে চরিত্রটা আছে পাঁচু মামা, একটু দেখে যাবে। অপর যে চরিত্রটা এবছরের জন্য তোমাদের ভীষণ ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ সেটি হলো প্রদীপিসি। প্রদীপিসি সশরীরে উপস্থিত না থেকেও কিভাবে পুরো উপন্যাসে আধিপত্য বিস্তার করেছে তার চরিত্রের রহস্যময়তা আলোচনা করব। অর্থাৎ প্রদীপিসি বর্মী বাক্সের গল্পে আমরা দেখলাম প্রদীপিসি সশরীরে গল্পে উপস্থিত নেই, কিন্তু সমগ্র গল্পটি মধ্যে তিনি আধিপত্য বিস্তার করেছেন। ঠিক যেমন আমরা রবীন্দ্রনাথের রাজা নাটকে দেখেছিলাম। গোটা নাটকে আমরা দেখছি রাজা আসছে, মঞ্চে আসছে, নাটক শেষ হয়ে গেল, রাজা আসেনি। ঠিক তেমনি প্রদীপিসি বর্মী বাক্সে প্রদীপিসি সবার অলক্ষ্যে থেকে সমগ্র গল্পটি তিনি আধিপত্য বিস্তার করেছেন। নেক্সট যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, প্রদীপিসি বর্মী বাক্সের যে উপন্যাস, সেই উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো। 4 নম্বর যেটা ইম্পর্টেন্ট, বাস্তব ও অলৌকিক মেলবন্ধন ঘটেছে প্রদীপিসির বর্মী বাক্স উপন্যাসে আলোচনা করো। বাস্তব এবং অলৌকিক মেলবন্ধন ঘটেছে প্রদীপিসির বর্মী বাক্স উপন্যাসে আলোচনা করো। এটি হলো তোমাদের 2025-26 শিক্ষাবর্ষের 3য় সেমিস্টারের বাংলা মাইনরের মূল সাজেশন। আর এই প্রশ্নগুলো করে গেলে তোমাদের 100% নিশ্চিত সাফল্য আসবেই। এই প্রশ্নগুলো যদি তুমি করে যাও তা পরীক্ষা হলে প্রশ্ন দেখে মনে করবে শেষের কবিতা সুন্দরবন যে প্রশ্নগুলো দিয়েছে আমার হাতের মধ্যে সেই প্রশ্নগুলোই আছে। আর এই মুহূর্তে যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, 5 নম্বরের যে টিকা তোমাদের দুটো আসবে, দিতে পারলাম না। আমরা যদি পরবর্তীকালে সময় পাই তাহলে নিশ্চয়ই এই 5 নম্বরের টিকা আমরা দিয়ে দেবো, যেখান থেকে তোমরা 100% কমন পাবে। তো আজকে আমরা এখানে রাখি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবে, এইটুকু আহ্বান রেখে আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করলাম। চলো যাই 26শে জানুয়ারি পতাকা উত্তোলন করতে।